অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে নাকি জঙ্গিবাদ সংক্রান্ত কোনো সমস্যা বাড়েনি। একদিকে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে যখন সরব হয়েছে আমেরিকার মতো শক্তিধর দেশও, তখন সেখানকার ছাত্র নেতা মানে বাংলাদেশের ছাত্র নেতা জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ক্লিনচিট দিচ্ছেন। শুধু তাই নয়, জঙ্গিবাদ ইস্যুতে যাবতীয় দোষ এই ছাত্রনেতা চাপালে শেখ হাসিনার উপরই। ওই ছাত্রনেতা বললেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে নাকি ভালো হয়েছে। তিনি বলেন এখন এই সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে ঈদ পালন করতে পারছেন সাধারণ মানুষ, এখন আর কাউকে হারিয়ে যেতে হবে না। মানেটা কি? আমরা বলছি মাহফুজ আলমের কথা। ছাত্রনেতা মাহফুজ আলম কি বলছেন শুনুন তার বক্তব্য। যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরো অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল যে ওরা যেহেতু সন্ত্রাসী ওদেরকে মারাই যায়। কিন্তু এই সন্ত্রাসী আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই। বাস্তবতা আছে, হয়তো কিছু বাস্তবতা ছিল, বিভিন্ন সময়ে ধর্মীয় বা বিভিন্ন উগ্রপন্থা ছিল এবং হয়তো আছেও। সেটাকে মোকাবেলার পথ খুবই স্পেসিফিক এবং স্পেসিফিক লোকদেরকে। কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। পুরো বাংলাদেশের জনগণকেই সন্ত্রাসী, জঙ্গি এবং তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে পোট্রে করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা না, শুধু তাদেরকে গুম করা, তাদেরকে হত্যা করা নৃশংসভাবে। আপনারা অলরেডি জেনেছেন যে কিছু কিছু যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর ব্যাপারে যেটা আমরা জানতে পেরেছি, তো ওইখানে চৌধুরী আলম ওনার ফ্যামিলি মেম্বাররা এসেছেন। এছাড়া আপনারা জামাতের যে দুইজন যারা বের হতে পেরেছেন ওনারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি। এই সৌভাগ্য যদি আপনাদের সবার হতো তাহলে আমরা সবাই খুশি হতাম এবং আমরা এই যে আজকে ঈদ করতেছি একটা স্বাধীন দেশে, একটা মুক্ত পরিবেশে। এই মুক্ত পরিবেশে যদি আপনাদের স্বজনরা আপনাদের সাথে থাকতেন তাহলে এই সরকার এবং আমাদের যে ছাত্র তরুণ যেই প্রজন্ম আমরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে ওনাদের উত্তরসূরি হিসেবে কাজ করেছি। ওনারা তো আমাদের পূর্বসূরি, কারণ ওনারা এই লড়াইটা নিজেদের জান বাজি রেখে যেহেতু করেছেন, যেহেতু নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হয়তো ফলত আমরা সাহসটা পেয়েছি যে এবার আর আমরা পিছনে ফিরে তাকাবো না। কারণ পিছনে গেলে এই আমাদের ক্যাম্পাসে একটা মেয়ে বলেছিল যে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। এটাই হচ্ছে সত্য ছিল বাংলাদেশের জন্য। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ ছিল না। আমরা যাতে সর্বোচ্চ চেষ্টা চালাতে পারি এবং কমিশনের প্রস্তাবনা অনুযায়ী অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান আছে, আইসিটি ট্রাইব্যুনালের তদন্ত চলমান আছে। কিন্তু আমরা জানি যে আসলে 15-20 জন মানুষই এখানে জড়িত ছিল না, এই সংখ্যাটা অনেক বড়। যদিও আমেরিকা সাফ জানিয়েছে বাংলাদেশের জামাতকে জঙ্গি ঘোষণা করা উচিত। এ নিয়ে কি বলছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, শোনাবো তার বক্তব্য। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল সামনে এসেছে, যে আর্টিকেল আপনাদের জন্য আমরা দেখাবো। যে আর্টিকেলে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে জামাত কিভাবে এই বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তার পুরো বিবৃতি দেওয়া আছে এবং খুব সুকৌশলে জামাতের মতন যা গোষ্ঠী রয়েছে তাকে কিন্তু জঙ্গি ঘোষণা করার কথা বলা হচ্ছে। তাহলে কোথাও গিয়ে কি ভারতের বিরোধিতা করাই বাংলাদেশের জন্য কাল হলো? আপনার কি মত? হ্যাঁ, একদম ঠিক বলছেন যে জামাত হচ্ছে একটা জঙ্গি জিহাদি সংগঠন। এটার ইতিহাস দেখলে আমরা বুঝতে পাই যে এটার জন্মলগ্ন থেকেই, সেই পাকিস্তান সৃষ্টির আগেই এটা পাকিস্তানের বিরোধিতা করছে। তারপরে ইসলামিক পার্টির কথা বললেও তারা আসলে ইসলাম বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে ওরা লিপ্ত সব সময়। এবং আপনি দেখুন যে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর যে মুক্তিযুদ্ধ, এগুলো হচ্ছে হিস্টোরিক ইভেন্টস। এগুলা প্রত্যেকটা ইভেন্ট তারা ইগনোর করে তারা তাদের ওয়েতে, তারা মানুষের কথা কিন্তু চিন্তা করেনি। তারা শুধু চিন্তা করে তাদের জিহাদের কথা, তাদের ওই ইসলাম যে ইসলাম শুধু মানুষকে হত্যা করে,
এমন একটা ডক্ট্রিন তাদের মাথায় যে এই সন্ত্রাসী, এইটা ইরেজ করা গেল না, ওরা নিজেরাও করলো না, বা পরিস্থিতি পরিবেশ দেখেও ওরা শিখলো না। ওরা আজও সেটা এই শতবর্ষ ধরে এরা কিন্তু চালিয়ে যাচ্ছে ওই একই জিনিস। তো এদেরকে ধরুন কি বলবো, এরা তো একটা অভিশপ্ত বলতে হবে, তা নইলে তো পৃথিবী চেঞ্জ হয়, এরা চেঞ্জ হয় না। আজকে যে আর্টিকেলটা লিখলো, যে এটা তো একেবারে এটা খুব ইনডেপথ এবং একেবারে রিয়েল পয়েন্ট গুলো তুলে নিয়ে আসছে। এখানে তার নিজস্বতা কিছু নাই, ঘটনাগুলো তুলে নিচ্ছে, ওরা কি করে, ওরা কি বিশ্বাস করে এবং কবে কবে কি করছে এগুলো। স্যার আপনাকে একটু থামাবো, তার কারণ সেই যে আর্টিকেল এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। সেই আর্টিকেলও আমি আমার সমস্ত ভিউয়ারদেরকে দেখাবো, যেখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করা হয়েছে। স্যার যে বিষয়টা বলছিলেন যে স্যার খুব সুকৌশলে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকেই কিন্তু উল্লেখ করা হয়েছে। যে 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, হ্যাঁ সেই ঘটনাগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। এবং তারপর যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে সেখানে জামাতকে কিন্তু খুব বড়ভাবে জঙ্গি ঘোষণা করার কথাও বলা হচ্ছে। সেই আর্টিকেল দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। স্যার আপনি বলতে পারেন। হ্যাঁ, এখন ধরুন ইনিশিয়ালি এটা বোঝা যায়নি, 5ই আগস্ট পর্যন্ত বোঝা যায়নি যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইনড এবং এটা একটা ষড়যন্ত্র, ইট ইজ এ পার্ট অফ ডিপ রুটেড কনস্পিরেসি। এটা কোনো আন্দোলন না, এটা কোনো বিপ্লব নয়। বাংলাদেশে জামাতে ইসলামীর যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি ভীষণ রকমভাবে বেড়ে গিয়েছে। জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে কোনোদিনও সেরকমভাবে প্রাসঙ্গিক নয়, যদিও ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে জামাতে ইসলামী নানা কুচক্রে জড়িত সে দেশে। কিন্তু যিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, তিনি যখন এই উপদেষ্টা সরকার গঠন করবার জন্য তাগিদ তৈরি হয়েছিল, সেই তাগিদে তিনি বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন। সেই সময় তিনি বলেছিলেন কি, আমাদের জামাত নেতা। একজন সেনাপ্রধানের কি এরকম বক্তব্য শোভা পায়? এবং যারা বিশেষজ্ঞ, আজ তাক বাংলায় অনেক বিশেষজ্ঞরা আসেন, ডিফেন্স এক্সপার্টরা আসেন, প্রাক্তন সেনাকর্তারা আসেন, তারা বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি একেবারে বড় অংশ জামাতে ইসলামীর কাঠের পুতুল একদম হয়ে গিয়েছে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।